খেলা তবে শুরুই হয়ে গেল। কোথায় এখন নির্বাচন নিয়ে সারা দেশের মানুষের মধ্যে থাকবে আলোচনা। আজ যে শুক্রবারটি গেল, সে শুক্রবারের চায়ের টেবিলে, পাড়ায়, মহল্লায়, বাসা বাড়িতে থাকবে নির্বাচনের তফসিল, নির্বাচন নিয়ে উন্মাদনা, তা না। সেখানে আলোচনায় স্থান পাচ্ছে একদম সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিস্ফোরক মন্তব্য সম্পর্কিত ইন্টারভিউ, যেটি এরই মধ্যে প্রকাশ করেছে রয়টার্স। আমরা এরই মধ্যে জেনেছি যে তাতে কি ছিল। সেই বক্তব্যের ভিতরে আরও একটি জায়গায় ছিল যে কিভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম কিভাবে কণ্ঠস্বর রোধ করেছিল, কিভাবে অন্যান্যদেরকে দিয়ে তাকে বিভিন্নভাবে মানসিক আঘাত তৈরি করেছিল, সব বিষয় সেখানে স্পষ্ট। অর্থাৎ তিনি যে মুখটি খুললেন, সেটি কিন্তু একটি জ্বলন্ত দলিল হয়ে থাকলো। কোন সময় আমরা জানি যে সময়টি নিয়ে বিশ্বের সমস্ত দেশ এখন একাট্টা বাংলাদেশের ব্যবস্থার দিকে। অর্থাৎ রয়টার্সের ডকুমেন্টারিটি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশের ১৬ মাসের শাসন কেমন ছিল। একজন নোবেলজয়ী অধ্যাপক, যিনি দাবি করেন যে পৃথিবীর একমাত্র তিনিই নোবেলজয়ী। সো তার আমলে বাংলাদেশ কেমন ছিল সেটি বোঝা গেল। যে দেশের রাষ্ট্রপতি কথা বলতে পারে না, যে দেশের রাষ্ট্রপতিকে দমিয়ে রাখা হয়, যে দেশের রাষ্ট্রপতির সাথে ৭ মাস দেখা করে না, যে দেশের রাষ্ট্রপতির ছবি আ খুলে ফেলা হয়, সেটা তার বক্তব্যে এসেছে। কাজেই সে দেশ ১৬ মাসে কেমন ছিল এবং সে দেশ কেমন চালিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিদেশীদের কাছে এখন এটি স্পষ্ট। প্রশ্ন হচ্ছে, মিস্টার শফিক তো অনেক কিছু পারেন। বাংলাদেশের, তিনি কথায়, কথায় বলেন বাংলাদেশের গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে, অনেক কিছু ভোগ করছে। তো আপনারা ১৬ মাসে দেখেছিলেন যে কোনো প্রকার দুর্নীতির খবর বা কোনো প্রকার সরকারের কোনো কিছু এসেছিল? অপ্রকাশ্য ছিল। আওয়ামী লীগেরটা ছিল একরকম, এটি ছিল আরেক রকমের। এটিকে ধারণা করা হচ্ছিল যে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন সংবাদপত্রের স্বাধীনতাকে, গণমাধ্যমের স্বাধীনতাকে গলা টিপে হত্যা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন কথা কিন্তু বলছে। কারা বলছে? গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি কদিন আগে সিপিটিজির একটি বক্তব্যে বলা হয়েছে বর্তমানে যে সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রতি কি নির্মম নির্যাতন চালানো হচ্ছে কারাগারে। অর্থাৎ যাদের মাধ্যমে কণ্ঠস্বর সারা বাংলাদেশে পৌঁছবে তারা কেমন ছিল। মিস্টার শফিকুল আলম তো আমরা জানি যে তিনি এএফপির সাংবাদিক ছিলেন। উনার তো সারা বিশ্বের প্রতিটি সাংবাদিক তার বন্ধু মানুষ, তাই না? এত বড় উনার কানেকশন, উনি কেন সিএনএন, বিবিসি বা অন্যান্য জায়গায় শেখ হাসিনাকে নিয়ে পজিটিভ রিপোর্টিং হচ্ছে, ঠিক এমন সময় উনি কেন ঠেকাতে পারছেন না? তাহলে উনিও কি এখন বর্তমানে যে প্রধান উপদেষ্টার যে প্রেস বা উইং, সেটি কি অকার্যকর বলে ধরে নেওয়া হবে? আমরা তো সেটিই দেখতে পারছি। আজকে একদিকে আমরা লক্ষ্য করতে পারছি যে তিনি যেমন রয়টার্সের এটি ঠেকাতে পারছেন না। সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে। আমরা যেটা জানতে পেরেছি, শুধু রয়টার্সেরই একটি ইন্টারভিউ নয়, আসছে খুব অচিরেই প্রধান উপদেষ্টার যে দুর্নীতিগুলো এখন বিভিন্ন সামাজিক মাধ্যম সহ অন্যান্য মাধ্যমে আসছিল, এখন সেটা ইন্টারন্যাশনাল মিডিয়ায় স্থান পেতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত খুবই স্পর্শকাতর কোনো বিষয় নিয়ে সংবাদ। তেমন আভাসও কিন্তু বলছে ভারতের একাধিক গণমাধ্যম, এবং তারা বলছে শুধু ভারত নয়, বিশ্বের অন্যান্য বাঘা, বাঘা গণমাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি এবং ব্যক্তিগত অপকর্মের এসব খবর ফাঁস করতে যাচ্ছে। তাহলে এত বড় মিডিয়া ব্যক্তিত্ব শফিকুল আলম, তিনি নিজেও চ্যালেঞ্জ ছুড়েছিলেন মানবজমিনের মতিউর রহমান। বাংলাদেশের মতিউর রহমান একজন সাংবাদিকতার দিকপাল। তাকে শিক্ষক বলা হয়। তাকে পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়েছিলেন শফিকুল আলম। কোথায় আপনি এখন? আপনি ঠেকাতে পারছেন না কেন? আপনার সরকার প্রধানের উপর এত বড় আঘাত, আপনি কেন সাথে, সাথে কোনো প্রতিবাদ করলেন না? কোথায় আপনার লেখনী? নাকি সব মেনে নিলেন? সে বক্তব্য কিন্তু আসেনি। তাও এটা শুরু মাত্র। এবার ঘটনার অন্য জায়গায় যাই। যে কারণে বলা হচ্ছিল যে কেন শেখ হাসিনা এত আত্মবিশ্বাসী? আবারও বলছি, শেখ হাসিনার কাছে সুনিশ্চিত তথ্য আছে। সে কারণের জন্য তিনি আত্মবিশ্বাসী। তিনি নির্বাচনী যেই কাজগুলো সেগুলো গুছিয়ে নিয়েছেন, এবং তবে তিনি বিশ্বাস করেন, তার দল বিশ্বাস করে কিছুতেই ফেব্রুয়ারির নির্বাচন হবে না, যা অনুষ্ঠিত হবে ২৭শে জানুয়ারিতে, এবং আওয়ামী লীগ বিশ্বাস করে সে নির্বাচনে বাংলাদেশের মানুষ একটি ফিলোসফিতেই
দলে দলে ভোট কেন্দ্রে যাবে এবং তার দলকে বিজয়ী করবে। আর সেটি হচ্ছে আগেই ভালো ছিলাম। এর পিছনে আরো একটি যুক্তি দেওয়া হচ্ছে যে সাম্প্রতিক সময়ে যে ১৬ মাসে বিএনপির সেই ২০০১-০৬ এর দুর্নীতির চিত্রগুলো সামনে এসেছে তা সাধারণ মানুষ দেখেছে এবং তারা তা ধিক্কার করবে বলে আওয়ামী লীগ মনে করে। জামাত বলছে যে তারা নতুন বাংলাদেশ গড়তে চায়, কিন্তু তারা একটি পুরনো চালটি চেলেছে, ধর্মকে ব্যবহার করছে রাজনীতিতে, যা সাধারণ মানুষ সঠিকভাবে গ্রহণ করছে না। জামাত ভুলে গেছে এটি ২০২৬ সালের সূচনা লগ্ন। কাজেই এই সময় সেই ৮০-৯০ সালের ধর্মকে ব্যবহারের রাজনীতি এটি মানুষ গ্রহণ করে না। দেখা যাক সামনের যে অংশগ্রহণমূলক নির্বাচন সেখানে কি বার্তা মানুষ গ্রহণ করে? আওয়ামী লীগের আগেই ভালো ছিলাম? নাকি বিএনপির নতুন বাংলাদেশের কনসেপ্ট? নাকি জামাতের আমাদের একটিবার সুযোগ দিন? কোনটিকে গ্রহণ করে সাধারণ মানুষ? সেটি সময় বলে দেবে।